ইন্সপেক্টর অরবিন্দ এবং তার সঙ্গে ক্যামেরাম্যান পঙ্কজ জয়সালমেরের ভুটা গাঁওতে একটা হত্যালীলার খোঁজে গিয়েছিল। ওরা দুজন জিপে করে ব্যাক করছিল, এমন সময় ইন্সপেক্টর তার গাড়িটাকে একটা কাঁচা রাস্তার ওপর দাঁড় করালেন। আরে 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 স্যার, কি করছেন আপনি? জানেন এটা কুলদারা রাস্তা, ওখানে তো কোনো প্রাণীরই প্রবেশ নিষেধ, আর আমরা তো মানুষ সেখানে। আরে ভিতু, আরে পাগল, কুলধারার গল্প আমি মানি না। বল, আমাকে একটা কথা বল, আজ পর্যন্ত ইতিহাসে এটা কি কখনো হয়েছে যে রাতের মধ্যে একটা গ্রাম পুরো খালি হয়ে গেছে? আরে হয়তো অন্য কোনো কারণ হবে, আর লোকজন সেটাকে বাড়িয়ে চড়িয়ে এই ধরনের একটা গুজব প্রচার করে দিয়েছে। আরে আমি তো গ্যারেন্টি দিয়ে বলছি, ওই গ্রামে অনেক অনেক সোনাদানা আছে, কারণ ওটা ইংরেজদের শাসনকাল থেকে ওই গ্রামটা রয়েছে। যাতে কেউ চুরি করতে না পারে তাই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে, বুঝলি? সে তো ঠিক আছে স্যার, কিন্তু আমরা ওখানে কেন যাচ্ছি? পঙ্কজ ভয়ার্থ স্বরে বলল। আরে ব্যাপারটা কি হলো বলতো? গাড়িতে ডিজেল একেবারে শেষের দিকে, আর তার উপর রাত অনেকটা হয়েছে। কুলধারা পার করার পর আমরা কঠিনগঞ্জে থাকব, আর আজকের রাতটা ওই হোস্টেলেই কাটিয়ে দেব। হ্যাঁ, ওই মোটামুটি 5-7 কিলোমিটার হবে, আর কুলধারা দিয়ে আমাদেরকে যেতেই হবে। আরে 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 স্যার, আপনি এটা কি বলছেন? কুলধারার ভেতর দিয়ে যাব, তাও আবার রাতের সময়? আমি বলছি, আমাদের আত্মা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। দেখুন দেখুন স্যার। পঙ্কজের অনেকবার বোঝানোর পরেও তার কোনো প্রভাব অরবিন্দের ওপর পড়ল না। আর হবেই বা কেন? ইন্সপেক্টর অরবিন্দ মাত্র 1 সপ্তাহ আগেই এই শহরে বদলি হয়েছেন, আর অরবিন্দ যে শহর থেকে এসেছেন সেখানে ভূত প্রেত শুধুমাত্র গল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আরও একটা কথা ছিল, অরবিন্দ নিজেও কুলধারার বর্তমান ইতিহাস ঠিকভাবে জানত না। তিনি যতটা সহজভাবে বিষয়টাকে নিচ্ছিলেন তার থেকে অনেক বেশি কঠিন ছিল এটা। যাই হোক, অরবিন্দ জিপটাকে আবার চালাতে শুরু করে, আর ওর জিপ এগিয়ে চলে কুলধারার উদ্দেশ্যে। ইয়ার, এই গ্রাম তো পুরো গোলক ধাঁধার মতো লাগছে, প্রত্যেকটা জায়গায় মোড়, রাস্তা ঠিকভাবে বোঝাই যাচ্ছে না। অরবিন্দ নিজের মনেই কথা বলে যাচ্ছিল। তখনই অরবিন্দ সামনে একটা চায়ের দোকান দেখতে পায়, যেখানে কিছু লোক বসেছিল। অরবিন্দ তাদেরকে ডাকে এবং বলে, আরে দেখলি সত্যিটা? তুই কি বলছিলি জানো, এই গ্রামে প্রাণীরাও নাকি ঢুকবে না? সামনে দেখ, এরা কি কোনো মানুষ নয়? না, পঙ্কজ ভয়ার্থ স্বরে বলে। কি বলছিস? এটা তো আমিও বুঝতে পারছি না, এই গ্রামে মানুষ কি করে দেখা যাচ্ছে? এখনো তুই ওই কথাগুলোকে ঠিক ভাবছিস যেগুলো ওই গ্রামবাসীরা গুজব ছড়িয়েছিল? দাঁড়া, তুই দাঁড়া, আমি ওদেরকে কঠিনগঞ্জের রাস্তা জিজ্ঞেস করে আসি। আরে আরে স্যার, স্যার দাঁড়ান, আরে আপনি কোথায় যাচ্ছেন স্যার? স্যার, ওরা আসল মানুষ নয়, ওরা কবর থেকে উঠে এসেছে। পঙ্কজ জিপের মধ্যে থেকেই চিৎকার করে। অরবিন্দ ততক্ষণে জিপ থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল, আর পঙ্কজের কথা না শুনে সে সোজা ওই চায়ের দোকানে চলে যায়। চায়ের দোকানে কিছু অদ্ভুত মানুষ বসে আছে,
আরে হ্যালো, আমার নাম ইন্সপেক্টর অরবিন্দ। আমি এখানে নতুন এসেছি। আপনারা কি আমাকে বলতে পারবেন কঠিনগঞ্জের রাস্তাটা ঠিক কোথায় গেলে পাবো? আসলে আমি একটু হারিয়ে ফেলেছিলাম। অরবিন্দের কথা শুধু ওই লোকগুলো শুনছিল, কিন্তু এর মধ্যে কেউই তার কথার উত্তর দিল না। এই ব্যাপারে অরবিন্দ একটু ক্ষুব্ধ হলো। সে বলল, তোমরা কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? আমাকে কঠিনগঞ্জ যেতে হবে। ওখানে যাওয়ার রাস্তাটা কোথায়? আরে ভাই, মরতে চলে এলেন কেন স্যার? এবার আপনার গন্তব্য কঠিনগঞ্জ নয়, কবরে হবে। তো কি করবেন রাস্তা জেনে? মানে আমি কবরস্থানে কেন যাব? অরবিন্দ ক্ষীণ স্বরে বলল, মানে এটাই, যেখানে ভগবানের শক্তিও হার মেনে যায়। ওই জায়গাটার নাম কুলধারা। এখানে শুধু আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা নেই। তখনই অরবিন্দের ফোন বেজে ওঠে। আরে আরে স্যার, ওদের সাথে কথা বলে আপনি নিজের মৃত্যুকে তাড়াতাড়ি ডেকে আনছেন। একটা কথা আপনি বুঝতে পারছেন না, আজকে অমাবস্যার রাত, আজকে প্রেতেদের রাত। গাড়িতে তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি বেরোন ওখান থেকে। অরবিন্দ জিপের দিকে এগিয়ে যাচ্ছিল। সে জিপের দিকে পৌঁছতেই যাচ্ছিল, এমন সময় তখনই পেছন থেকে একটা শব্দ ভেসে আসে। এতক্ষণ তো তোমারই অপেক্ষা করছিলাম, এসো ভেতরে এসো। সারা পরিবেশে একটা ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ে। অরবিন্দ পিছনে ঘুরে দেখে, সেখানে না আছে কোনো চায়ের দোকান, আর না আছে কোনো লোক যাদের সাথে ও কিছুক্ষণ আগে কথা বলছিল। পেয়েছেন ঠিকানা? হ্যাঁ, নিজের মৃত্যুর খবর পাক্কা করে নিয়েছেন তো? আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, জিপে উঠুন। সমস্ত আত্মা আমাদেরকে আত্মা বানানোর আগে তাড়াতাড়ি উঠুন গাড়িতে। পঙ্কজ চিৎকার করতে করতে বলল। এতক্ষণে অরবিন্দ বুঝে গিয়েছিল যে কুলধারায় আসাটা তার উচিত হয়নি, কিন্তু আফসোস একটাই, অনেকটা দেরি হয়ে গেছে। অরবিন্দ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই অরবিন্দ তার সাইড মিরারে দেখে পঙ্কজ তার গাড়ির পেছনে দৌড়তে দৌড়তে আসছে। আর ঠিক সেই সময় পেছন থেকে দৌড়তে দৌড়তে আসা পঙ্কজের চিৎকার শোনা যায়। আরে বাপরে, পঙ্কজ তো পিছনেই রয়েছে। তাহলে আমার পাশে যে বসে রয়েছে এ কে? কি হলো স্যার? ঠিক সেই সময় প্রচন্ড জোরে একটা বাজ পড়ে, আর পাশে বসে থাকা পঙ্কজের হাবভাব ধীরে ধীরে বদলাতে শুরু করে। আর ও একটা অদ্ভুত বিকৃত আওয়াজে বলে, সাহেব, কুলধারায় আসবেন না? ঠিক সেই সময় জিপও ধীরে ধীরে থেমে যায়, আর অরবিন্দ কিছু ভাবনা চিন্তা না করেই সেই জিপ থেকে ঝাঁপ মারে। পঙ্কজের প্রেত তার পাশে বসে তার সাহসকে একেবারে শেষ করে দিয়েছিল। সে ভয় কাঁপছিল। পঙ্কজ, 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 কোথায় তুই? আমার তোর কথা শোনা উচিত ছিল পঙ্কজ। এই জায়গা প্রচন্ড ভয়ানক পঙ্কজ। এরই সঙ্গে বলো হরি হরি বল বল শোনা যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল।
এই রাতে এই গ্রামে কার অন্তিম সংস্কার হচ্ছে? আর এত রাতে শুধুমাত্র তো কিন্নর দলের অন্তিম সংস্কার হয়, সাধারণ মানুষের তো নয়। এই সন্দেহ হতেই অরবিন্দ পিছনে দেখে কয়েকজন একটা লাশ নিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর তারা সবাই অরবিন্দের দিকে কেমন একটা বিকৃত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আসলে দুটো লাশের ক্রিয়াকর্ম করার জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। লাশগুলো যখন অরবিন্দের কাছ দিয়ে গেল, তখন অরবিন্দের নজর ওই লাশগুলোর ওপর পড়ল। ওর সারা শরীর যেন কেঁপে উঠল। ওই দুটো লাশ আর কারণ নয়, বরং অরবিন্দ তার পঙ্কজেরই। এখন তো অরবিন্দ জীবিত আছে কিনা সেটার ওপরও তার সন্দেহ হতে লাগলো। আমাকে আমাকে মেরে ফেললেন স্যার। আমি বলেছিলাম এই গ্রামে কোনো জীবিত মানুষ থাকে না, কিন্তু আপনি নিজের সাথে সাথে আমাকেও মেরে ফেললেন। আপনি মেরে ফেললেন আমাকে। এই গলাটা ছিল পঙ্কজের। পঙ্কজ, পঙ্কজ তুমি? পঙ্কজ? পঙ্কজ অরবিন্দের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। পঙ্কজের সারা শরীর বদলে গেছে, তার চেহারা যেন আরো ভয়ানক হয়ে উঠেছে। তার চোখের তলায় বড় কালো গহ্বর তৈরি হয়েছে, আর তার ঘাড়ও একদিকে বাঁকা ছিল। পঙ্কজ, পঙ্কজ তুই জীবিত আছিস তাই তো? চল চল, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, চল। প্রত্যেকটা মৃত মানুষের এটাই একটা ভ্রম, সে মরার পর নিজেকে জীবিত ভাবে, আর সময় তাকে বারে বারে বুঝিয়ে দেয় সে মৃত। ইন্সপেক্টর, যত তাড়াতাড়ি দৌড়তে পারিস এখান থেকে পালিয়ে যা। যদি আর কিছুক্ষণ এখানে থাকিস তাহলে তোর হৃদস্পন্দনের গতি তো বাড়বেই, কিন্তু সেই গতির আওয়াজও তুই শুনতে পাবি না, কারণ তোর হৃদয় শরীর থেকে আলাদা হয়ে যাবে। ইন্সপেক্টর অরবিন্দ নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে সেখান থেকে ছুটে পালাতে চায়, শুধু তাকে কোনোভাবে বাঁচতে হতো। কুলধারা, কুলধারা প্রচন্ড ভয়ানক একটা জায়গা। আমি কোনোদিন ভাবিনি। একটা কাজ করি, সামনে যে ঘরটা আছে না, ওখানে ঢুকে পড়ি। কালকে সকাল হতেই এখান থেকে বেরিয়ে যাব। হয়তো সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রেতগুলো আমার কিছু করতে পারবে না। অরবিন্দের হয়তো মৃত্যু খুব কাছেই চলে এসেছিল, কিন্তু তাও সেই গ্রামে জীবিত থাকার চেষ্টা করছিল। ওই যে বলে না, বিনাশকালে বুদ্ধি ভ্রষ্ট। অরবিন্দ ওই ছোট বাড়িটাতে গিয়ে ওঠে আর একটা কোণে লুকিয়ে পড়ে। আর মনের মধ্যে এত কিছু চলার ফলে তার হাত লেগে একটা গ্লাস পড়ে যায়, আর ওই শান্ত পরিবেশ হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে। কে এসেছে? কার মৃত্যু ঘনালো? যে এই বাড়িতে পা রাখার চেষ্টা করছে? আর ঠিক তখনই ওই ঘর হঠাৎ করে নড়তে শুরু করে, আর অরবিন্দকে কেউ যেন টানতে টানতে ওই বুড়ির কাছে নিয়ে আসে। ওই বুড়ির বয়স 100 বছরের কম নয়। জীবনের ওপর মোহ কেটে গেল নাকি তোর? মৃত্যু জীবনের থেকেও বেশি কষ্ট দেয়। এখানে কি মরতে এসেছিস তুই? তুই জানিস না কুলধারা প্রেত আর অশুভ শক্তির ডেরা?
অরবিন্দের পেছনে সে মৃত্যু আত্মারা একে একে ভিড় করতে শুরু করে। তার আশেপাশে, সামনে, পেছনে, সব জায়গায় ওই আত্মারা তাকে ঘিরে ফেলে। অরবিন্দ বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই। আর অরবিন্দ সব থেকে বেশি চমকে যায় যখন সে নিজেকেও ওই আত্মাদের ভিড়ে খুঁজে পায়। সে নিজের আত্মাটাকে ভালো করে দেখল এবং নিজের জীবিত না মৃত সেটা বোঝার জন্য নিজের একটা হাত আরেকটা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু ওর হাত আরেকটা হাতকে স্পর্শই করছিল না। আর ঠিক তখনই পঙ্কজ বলে উঠল, একদম ঠিক ভেবেছেন, আমার আর আপনার মৃত্যু তখনই হয়েছিল যখন আমরা কুলধারায় পৌঁছেছিলাম। আর এর সাথে সাথে গাড়ির একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় আর আমরা দুজনেই তাতে মারা যাই। এরপর আমাদের মৃতদেহ দুটোকে এখান থেকে এই আত্মারা তুলে নিয়ে অন্তিম সংস্কার করতে নিয়ে যায়। এখন অরবিন্দ সমস্ত কিছু বুঝতে পারছিল। সে তো চায়ের দোকান থেকে বেরোনোর পরে নিজের লাশটাকে দেখতে পেয়েছিল। মানে একদম পরিষ্কার ছিল যে সবকিছুই অরবিন্দের একটা দুঃস্বপ্ন ছিল, যেটা কোনো সত্যি ঘটনার থেকে কম ছিল না। আর ঠিক তখনই অরবিন্দ চিৎকার করে ওঠে, আর একটা আর্ত চিৎকারে কুলধারার পুরো পরিবেশ কেঁপে ওঠে। আর অরবিন্দের জীবনের সাথে সাথে এই গল্প এখানে শেষ হয়ে গেল। এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, কুলধারার শান্ত পরিবেশের সাথে সাথে ওখানে একটা বস্তি রয়েছে যেটা ওখানকার আত্মাদের বাস। ওখানেও জীবন আমাদের মতোই কাটছে, শুধু পার্থক্য এটাই, এখানে শুধু জীবিত মানুষরা থাকে আর ওখানে মৃত আত্মারা জীবিত লাশ হয়ে। আর কোনোদিন অরবিন্দেরও খোঁজ পাওয়া যায়নি আর পঙ্কজেরও খোঁজ পাওয়া যায়নি। কুলধারার অভিশাপ আরও একবার জীবিত হয়ে ওঠে। আর এখন এটা একদম পরিষ্কার যে কুলধারা শুধুমাত্র আত্মাদের গ্রাম। এখানে যে ভুল করে চলে যায় সে ওখানেই ওদের সাথে আত্মা হয়ে থেকে যায় আর কোনোদিনও পথ খুঁজে পায় না।